আমরা জেনে বা না জেনে এমন অনেক কিছু করি যাতে হয়তো আমাদের বিবেক সায় দেয় না, তবু সাময়িক তৃপ্তি লাভের আশায় আমরা এগিয়ে যাই সেই সব বাধা উপেক্ষা করে। কিন্তু আমরা জানতেও পারি না আমাদের জীবনে করা প্রত্যেকটা পাপ আমাদের পেছনে তাড়া করে বেড়ায়। প্রতিটি মুহূর্তে সুযোগ খোঁজে আমাদের মুহূর্তের অসাবধানতা। আর তারপর জানতে হলে শুনতে থাকো আজকের শেষ গল্প, স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশাপ। গল্প পাঠে আমি রণদীপ। গল্পের অন্যান্য চরিত্রে সমাপন, ম্যাক্স, সায়নী, অনুভব, অর্পণ এবং প্রিয়া। ডিরেকশন এবং সাউন্ড এডিটিংয়ে ম্যাক্স। পোস্টার ডিজাইনিং অভিব্রত। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশাপ। পশ্চিম আকাশে শেষ বেলার অস্পষ্ট আলোয় আমি সবিস্ময়ে সেই ভগ্নস্তূপটার দিকে চেয়ে রইলাম। এই তাহলে সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি? কিছুতেই যেন বিশ্বাস করে উঠতে পারছিলাম না। গঙ্গার জলের ছলাচ্ছল শব্দ, চারপাশের বন জঙ্গল থেকে ভেসে আসা সহস্রাধিক পাখির ডাক মনের ভিতর একটা অদ্ভুত চেতনার সঞ্চার করেছিল। প্রায় শতাব্দী প্রাচীন সেই প্রাসাদের বেশিরভাগ অংশই নদী স্রোতের অবিরাম আঘাতে ভেঙে চুরে গেছে। অতীতের সাক্ষ্যস্বরূপ যেটুকু বেঁচে রয়েছে তা সেই হতগৌরবের কঙ্কাল বিশেষই বলা চলে। লতাপাতার বন জঙ্গলে ঘেরা কঙ্কাল সার ওই প্রাসাদে এখন শুধুই যেন দোর্দণ্ড প্রতাপ জমিদার প্রতাপনারায়ণের প্রেতাত্মা বিরাজ করছে। সন্ধ্যা নামতেই পাখিদের ডাক থেমে গিয়ে যেন একটা অপার নিস্তব্ধতা নেমে এসেছে গোটা প্রাসাদ আর তার আশেপাশের এলাকা জুড়ে। গান গাইতে গাইতে এক মাঝি একটা পালতোলা নৌকা নিয়ে বয়ে যাচ্ছে পাশের নদী দিয়ে, আর তার সেই ঝিম ধরানো ক্লান্ত গলার সুর সন্ধ্যার নিস্তব্ধতার বুক চিরে বহু দূর অবধি ভেসে যাচ্ছে। পলাশপুরে প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। লোকে বলে একসময় তার প্রতাপে গোটা পলাশপুর তটস্থ হয়ে থাকত। অত বড় ক্ষমতাশালী আর প্রতিপত্তিবান জমিদার সেকালে খুব কমই ছিলেন। পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব সেই ইংরেজরা এদেশে আসার পর থেকে। ইংরেজ বাহাদুরকে সকল প্রকার সাহায্য করার পুরস্কার স্বরূপ ধূর্যটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন। তিনি এই চৌধুরী বংশের আদি পুরুষ। তারই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সহায়তা করেন। তার চেষ্টাতেই ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে সমর্থ হন। ইতিহাসে লেখা না থাকলেও সেসব কথা সকলেই জানত। 1857 সালের মার্চ মাসের শেষ দিকে যখন ভারতবর্ষের রাজনৈতিক আকাশ দুর্যোগের কালো মেঘে অন্ধকার করে এসেছিল, বিজয়নারায়ণ তখন ব্যারাকপুরে। ক্যাপ্টেন লরেন্স বিজয়নারায়ণের কর্মকুশলতায় খুশি হয়ে তাকে তার নিজের তলোয়ারটি উপহার দেন। বহুকাল সেই তলোয়ার চৌধুরী বংশের প্রাচীরে নিভৃতে অতীত গৌরবের চিহ্নস্বরূপ টাঙানো ছিল।
বেলেডাঙার কমল হালদারের সাথে গরমের ছুটিতে তার দেশে বেড়াতে এসেছিলাম। সন্ধ্যায় গঙ্গার ধারে ঘুরতে ঘুরতে আমরা এসে পড়লাম পলাশপুরের চৌধুরী বাড়ির সামনে। এর আগে চৌধুরী বংশের অনেক কথাই আমি শুনেছি, তবে তাদের সেই বিরাট প্রাসাদের এরকম দুর্দশা দেখে সত্যি হতবাক হয়ে গেলাম। কাছাকাছি কোনো মানুষের চিহ্ন অবধি নেই। এককালের সেই বিরাট প্রাসাদ এখন হিংস্র জীবজন্তুর বাসভূমিতে পরিণত হয়েছে। বিজয় নারায়ণ চৌধুরীর ছেলে প্রতাপ নারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে পৌঁছায়। সর্বদিকে তাদের প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়ে। কিন্তু সেই প্রতাপ নারায়ণের সময়তেই চৌধুরী বংশের ভাঙনও শুরু হয়। ঠিক যেমন আওরঙ্গজেবের আমলেই মুঘল সাম্রাজ্য চরম সীমাতেও পৌঁছায়, আবার তার রাজত্বকালেই সাম্রাজ্যের পতনও শুরু হয়। তবে ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান এবং ধার্মিক, কিন্তু প্রতাপ নারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত। মদিরা আর মেয়ে মানুষ, এই দুই ছিল তার জীবনের একমাত্র উপাস্য। এছাড়া আর যেটুকু সময় তিনি পেতেন তাতে মামলা মোকদ্দমার তদবির করতেন। এই কাজটা তার মতো নিখুঁতভাবে খুব কম লোকই করতে পারত। অথচ লেখাপড়ার ধার তিনি কোনোদিনই ধারেননি, আর আইন কানুন সে তো অনেক দূরের কথা। কত কত সতী রমণীর আর্তচিৎকারে নিশুতি রাতে চৌধুরী বংশের সুবিশাল রংমহল যে ধ্বনিত হয়ে উঠেছিল তার কোনো ইয়ত্তা নেই। তাদের সেই ব্যাকুল চিৎকার যেন ঝিঁঝি পোকার ডাকের সাথে সাথে এই ভগ্নস্তূপ প্রাসাদের কোণে কোণে বিকট অট্টহাস্যের মতো ধ্বনিত হচ্ছে। তিনি বিবাহ করেছিলেন ক্ষীরোদা সুন্দরীকে, কিন্তু ভালোবেসেছিলেন ক্ষীরোদা সুন্দরীর বিধবা বোন আভাময়ীকে। ক্ষীরোদা সুন্দরী কোনোদিনও প্রতিবাদ করার সাহস পাননি। এদিকে আভাময়ী প্রতাপ নারায়ণের প্রেমে আকুল হলেও আত্মীয় স্বজনের বিষদৃষ্টি থেকে আত্মগোপন করার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আর এই ঘটনার পর প্রতাপ নারায়ণ আর কোনো দিনও ক্ষীরোদা সুন্দরীর মুখ দর্শন করেননি। সেই অভাগী মাত্র 4 মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে নিয়ে নিজের স্বামীর চোখের আড়ালে তার দিন যাপন করতে লাগলেন। কিন্তু প্রতাপ নারায়ণের উচ্ছৃঙ্খলতার মাত্রা দিন দিন বেড়েই চলল। তিনি বাইজি বাড়িতেই থাকতেন সারাদিন, অন্দরমহলে প্রায় আসতেনই না। আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তার প্রজাদের শান্তির সংসারে আগুন লাগিয়ে দিতে লাগলেন। গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা কেউই তার দৃষ্টি থেকে আত্মরক্ষা করতে পারত না। তিনি সারা দিন তার বন্দুকটি কাঁধে নিয়ে পথে পথে পাখি মেরে বেড়াতেন। সেই পথে কোনো স্ত্রীলোকের বেরোবার সাহস ছিল না। তার সাথে থাকত কানা কালু সর্দার। অন্ধ হলেও যে কোনো সাধারণ মানুষের দৃষ্টিকেও সে হার মানাত। তার তীক্ষ্ণ বুদ্ধির বলে প্রতাপ নারায়ণের ক্ষুধা সহজেই নিবৃত্ত হতো। ইংরেজ রাজত্বের কোনো ধরাবাঁধা আইন তখনও ছিল না, আর প্রতাপ নারায়ণের মহল্লায় তার কুখ্যাত লেঠেলদের ভয়ে কারুর টু শব্দটি করার জো ছিল না।
লাঠির জোরেই রাজ্য জয় হতো, আবার সেই লাঠির জোরেই রমণীর সতীত্ব লুণ্ঠন হতো। কিন্তু এই প্রতাপনারায়ণ স্ত্রীলোকদের সর্বান্তকরণে ঘৃণা করতেন। তার মনে ধারণা জন্মে যায় যে নারী নরকের দ্বার। কিন্তু পরবর্তীকালে এই নারী তার জীবনে দাবানল জ্বালিয়ে দিয়েছিল। সেবার দুরন্ত বর্ষার এক রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঘড়িতে রাত 10টা। এই সময় কালু সর্দার কোথা থেকে না জানি এক অজ্ঞাত রমণীকে নিয়ে হাজির হলো প্রতাপনারায়ণের দরবারে। বাইরে অঝোর ধারায় হয়ে যাওয়া বৃষ্টির শব্দ যেন সেই বিরোহিণীর আর্তচিৎকারের মতোই শোনাচ্ছিল। কাউকে হারানোর চরম বেদনায় যেন আকাশ বাতাস মথিত হয়েছিল। প্রতাপনারায়ণ আর চোখে মেয়েটির দিকে তাকালেন। কালু এসে ডাকল, মহারাজ। প্রতাপনারায়ণ হাঁক পেরে বললেন, কেও? সে এসেছে মহারাজ। বিশ্রাম করতে বল। কত দূর থেকে আসছে? 7 ক্রোশ মহারাজ। কেমন? আপনার প্রসাদ পাওয়ারই উপযুক্ত মহারাজ। উত্তম। প্রতাপনারায়ণ দ্রুত সাজ সেরে প্রমোদ গৃহে প্রবেশ করলেন। সেই অভাগিনী তখনও সেই বিলাসগৃহের এক কোণে একখণ্ড বস্ত্রে তার সর্বাঙ্গ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। পায়ের শব্দ পেয়ে সে প্রতাপনারায়ণের দিকে চেয়ে বিকট শব্দে আঁতকে উঠল। কিন্তু তার সেই ছলো ছলো চোখ আর ভয়ে কাঁপতে থাকা শরীর দেখে প্রতাপনারায়ণের মনে এক উন্মাদনার সঞ্চার হলো। তিনি তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম? কোনো উত্তর না পেয়ে তিনি আবার বললেন, এই যে বিরাট প্রাসাদ, এই অতুল ধন সম্পত্তি, এই সবই তো তোমার। তুমি আজ আমার রানী। না না, আমি রানী হতে চাই না। আমায় বিকিরেই থাকতে দিন। আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন। কথা শেষ করতে না করতেই সে ঝাঁপিয়ে পড়ল প্রতাপনারায়ণের পায়ে। অসম্ভব। জীবনে এমন নিখুঁত রূপ তিনি আর কখনো দেখেননি। মেয়েটির সেই কান্না প্রতাপনারায়ণের কাছে যেন বড়ই মধুর শোনালো। মেয়েটি বলল, আমায় ছেড়ে দিন, আপনার ভালো হবে। আমার ভালো আমি চাই না। আপনি ধ্বংস হয়ে যাবেন, সর্বনাশ হবে আপনার। আমার অভিশাপে এই বাড়িঘর জ্বলে পুড়ে যাবে। এই অভিশাপ শুনে প্রতাপনারায়ণ শিউরে উঠলেন। মেয়েটি পুনরায় বলল, যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না। আপনি নির্বংশ হবেন। অবলা একটা মেয়ে যেভাবে কাউকে অভিশাপ দেওয়ার ক্ষমতা রাখে তা প্রতাপনারায়ণ বিশ্বাসই করতে পারছিলেন না। কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না, আর তাই ওই অবলার সাবধান বাণীতে তিনি কর্ণপাত করলেন না। ওই অবলা মেয়েটি হলো তার জীবনের শেষ শিকার।
পরদিন সারা প্রাসাদে একটা বিষাদের ছায়া এসে পড়ল। সে যেন এক দুর্মোচনীয় অভিশাপের ছায়া। সেদিন থেকে সেই মেয়েটি না উঠে বসল, না কোনো আহার গ্রহণ করল। 2 দিন আগে থেকেই সে উপোস করেছিল। এইবার তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগল সে। সকলে অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে রইল। প্রতাপনারায়ণ ভয়ে গৃহত্যাগ করলেন। ওই অবলার বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করার সাহস তার ছিল না। 3 দিন 3 রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করে সেই অভাগিনী প্রাণ ত্যাগ করল। তার মৃত্যুর আগে রানী ক্ষীরোদা সুন্দরীও সমস্ত বাঁধন ভেঙে এই নরককুণ্ডে এসেছিলেন অভাগিনীর কাছে ক্ষমা চেয়ে তার স্বামীর কল্যাণ কামনায়। কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হল। যদি আমি যথার্থ সতী হয়ে থাকি, চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে। এই বলে সেই তেজস্বিনী নারী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই ঘটনার প্রায় 7 দিন পর প্রতাপনারায়ণ ফিরে আসলেন, কিন্তু জীবিত নয়, মৃত। পথে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। সূর্যনারায়ণও তার পিতাকেই অনুসরণ করে চললেন। অল্প বয়সে সম্পত্তির মালিক হয়ে মোসাহেবের সহায়তায় তার প্রায় কমে আসা সম্পত্তি ক্রমেই নিঃশেষ হয়ে আসতে লাগল। পিতার মতোই তিনিও ছিলেন অপরিণামদর্শী। ভবিষ্যতের কথা ভাবার মতো সময় তার ছিল না। পরস্ত্রীতে তার লোভ না থাকলেও অন্য নেশায় তিনি চূর হয়ে থাকতেন। শহর অঞ্চল থেকে বিখ্যাত সব বাইজিদের আনার নেশা তাকে পেয়ে বসেছিল। আর সেই কারণে তিনি মুক্ত হস্তে টাকা পয়সা ব্যয় করতেন। লখনৌ, দিল্লি, আগ্রা, বেনারস, লাহোর, বোম্বাই, কলকাতা এই সব শহরের সুপ্রসিদ্ধা বাইজিদের পায়ের ধুলোয় পূর্বপুরুষের পবিত্র প্রাসাদ মাতিয়ে তুলেছিলেন। দিন নেই রাত নেই, তিনি সব সময় তাদের সুরলহরী আর রূপমাধুরীতেই মগ্ন হয়ে থাকতেন। তবে তিনি যথাসময়ে বিয়েও করেছিলেন। অবশ্য তার পিতার মতো তার স্ত্রীকে ঘৃণা না করলেও দিনের অধিক সময় তিনি বাইজি ঘরেই কাটাতেন। গভীর রাত্রে অনেকবার ডাকাডাকি করার পর হয়তো কখনো ইচ্ছে হলে টলতে টলতে অন্দরমহলে যেতেন। বেশিরভাগ রাত্রি কাটত বাইরের ঘরে। তবে বাইজিদের নেশা ছাড়াও দেশ ভ্রমণও ছিল তার এক বিশাল নেশা। কত তীর্থস্থানেই তিনি না গেছেন, কিন্তু কখনো কোনো দেবতা দর্শন করেননি। দেব মন্দিরের কাছ থেকেই ফিরে এসেছেন। কেউ কিছু জিজ্ঞেস করলে বলতেন, জীবনে তো অনেক পাপ করেছি, মিথ্যে পবিত্র দেব মন্দির আর কলুষিত করি কেন বলো। হঠাৎ একদিন সূর্যনারায়ণ কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়েই অসময়ে ওলা ওটায় দেহত্যাগ করলেন। মৃত্যুর সময় তার নাবালক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে দেনার দায়ে আকণ্ঠ ডুবিয়ে যেতে তিনি কুণ্ঠিত হননি। শঙ্কর নারায়ণ যখন সাবালক হলেন তখন তাদের প্রাচীন বসত বাড়িটা ছাড়া আর সম্পত্তির মধ্যে তিনি কিছুই দেখতে পেলেন না। চারিদিকে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল। বনেদি বংশের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার বিভীষিকার মতো দাঁড়িয়ে রইল। পুরনো গয়নাগাটি যা ছিল সেই সব বিক্রি করে শঙ্কর নারায়ণ বড় হয়ে উঠতে লাগলেন। কিন্তু তিনি মানুষ হলেন তার পিতা বা পিতামহের একদম বিপরীত প্রকৃতি নিয়ে। ইংরেজি শিক্ষার ধার তিনি ধারলেন না, কিন্তু অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করে যেতে লাগলেন। তার মধ্যে কেমন যেন একটা ধর্মভাব জেগে উঠল।
অল্প বয়সেই তিনি ধার্মিক হয়ে পড়লেন। সামাজিক আচার অনুষ্ঠানে তার প্রগাঢ় বিশ্বাস। গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পুজোয় তিনি ধীরে ধীরে আত্মনিয়োগ করলেন। তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। কারোর সাথে বড় একটা কথা বলতেন না। বাড়িতে খাওয়া দাওয়া করতেন আর 3 তলার ঘরে বসে থাকতেন, কোথাও বেরোতেন অবধি না। গলায় রুদ্রাক্ষের মালা পরে সর্বাঙ্গে গেরুয়া বসনে ঢেকে তিনি সন্ন্যাস জীবন যাপন করতে লাগলেন। আর অবসর সময়ে তার প্রিয় বেহালাটিতে সুর তুলতেন। রাত্রের নিস্তব্ধতার বুক চিরে সেই সুর, সেই রাগ যেন বন্দিনী বিরহিণীর আর্তচিৎকারের মতো শোনাত। ক্ষয়িষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই সুরে গুমড়ে গুমড়ে কেঁদে মরতেন। শঙ্কর নারায়ণ তার বংশের ধারা বজায় রেখে খুব অল্প বয়সেই বিবাহ করেছিলেন, আর তার একটি পুত্র সন্তানও হয়েছিল। তবে তিনি তার পূর্বপুরুষদের মতো তার স্ত্রী কল্যাণীকে ঘৃণা করেননি সে কথা সত্য। তবে তিনি যে তাকে ভালোবাসতেন এ কথা হলফ করে বলা যায় না। স্ত্রীর প্রতি কর্তব্যটুকু তিনি পালন করতেন মাত্র, আর সারা দিনই কাটত গৃহদেবতার ধ্যান ধারণায়। তিনি প্রতিদিন অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করতেন। গভীর রাত্রে পুজোয় বসতেন। যা জুটত সেই সামান্য কিছু সাকান্ন মুখে দিয়ে আবার তিনি তার 3 তলার ঘরে ফিরে যেতেন। বাড়ি থেকে তো কোনো মতেই বেরোতেন না। দিন দিন চৌধুরী বংশ নিশ্চিহ্ন হওয়ার পথে এগোচ্ছে দেখে তার শরীরও ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। আর ততই বেড়ে চলল তার গৃহদেবতার পুজোর মাত্রা। তিনি পাগলের মতো হয়ে গেলেন। তার জীবনের একমাত্র কামনা হয়ে উঠল বৃত্ত এবং ঐশ্বর্য। তিনি কেবলই প্রার্থনা করতেন দেবতা যেন আবার চৌধুরী বংশের নষ্ট গৌরব ফিরিয়ে দেন। এই রকমই এক চৈত্রের অমাবস্যার রাত্রে শঙ্কর নারায়ণ স্বপ্ন দেখলেন তার গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করে চলে যাচ্ছেন। তার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত। একটা সুস্নিগ্ধ সুবাসে দিগন্ত ভরে উঠেছে। শঙ্কর নারায়ণ তাড়াতাড়ি উঠে গিয়ে দেবীর পথ রোধ করে দাঁড়ালেন। দেবী তার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বললেন, পথ ছাড় বাছা, আমায় যেতে দে। শঙ্কর নারায়ণ কাঁদতে থাকেন। মা, আমাদের এমন করে ছেড়ে যাচ্ছ মা? দেবী নিষ্ঠুরভাবে হাসলেন। দুবেলা না খেয়ে তোমার পুজোর আয়োজন করেছি, তবু তোমার ক্ষুধা মেটেনি? না, আমার রক্ত চাই, আমার রক্ত চাই শঙ্কর নারায়ণ। কার রক্ত? কার রক্ত মা? কেন? তোর ছেলের রক্ত? তোর ছেলের রক্ত চাই। এরপর দেবী আস্তে আস্তে অন্তর্হিতা হলেন। সঙ্গে সঙ্গে শঙ্কর নারায়ণের ঘুম ভেঙে গেল। ভয়ে তার সর্বাঙ্গ ঘেমে উঠেছে। উঠে বসে তিনি কাঁদতে লাগলেন। আরে রাক্ষসী, এ কি পরীক্ষা রে তোর? শঙ্কর নারায়ণ বিচলিত হলেন না। চৌধুরী বংশ তার পুত্রের থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। তিনি বললেন, তাই হবে মা, তাই হবে। তুমি তুমি শুধু এ অভাগাকে ত্যাগ করো না মা। এরপর তিনি গুটি গুটি পায়ে
তার শোয়ার ঘরে গিয়ে উপস্থিত হলেন। কল্যাণী তখন ঘুমাচ্ছিলেন আর তার পুত্র মাতার স্তন্যপান করছিল ঘুমন্ত অবস্থায়। শঙ্কর নারায়ণ অত্যন্ত ধীরে ধীরে খোকাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে আসলেন। কল্যাণী সারা দিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলেন। তিনি একবার পাশ ফিরে শুলেন মাত্র, কিচ্ছুটি টের পেলেন না। শঙ্কর নারায়ণ প্রবল স্নেহে খোকাকে তার বুকের মধ্যে করে ঘর থেকে বেরিয়ে আসলেন। শোঁ শোঁ শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মেতে উঠেছে। খোকা তার পিতার কোলে মাথা রেখে ঘুমাতে লাগল। এরপর গৃহদেবীর সামনে এসে নিজের হাতে তার খোকাকে বলি দিলেন শঙ্কর নারায়ণ। একবার হয়তো সে কেঁদেছিল, কিন্তু ঝড় জলের ভয়ঙ্কর আওয়াজে সে কান্না শোনা যায়নি। তাজা রক্তের ধারায় সারা বাড়ি ভেসে গেল। চৌধুরী বংশ আবার বড় হবে, তাদের গৌরব আবার দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে। তার জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা আজ পূরণ হয়েছে। সেই সান্ত্বনায়, পরম তৃপ্তিতে সেই বালির ওপরেই শেষ রাত্রের দিকে তিনি ঘুমিয়ে পড়লেন। দিনের আলো ফুটতে না ফুটতেই কল্যাণী পাগলের মতো ছুটে এসে তার স্বামীকে জাগালেন। ও গো, খোকা কোথায় গেল? শঙ্কর নারায়ণ স্ত্রীর দিকে তাকাতে পারলেন না। খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোনো দূর দূরান্তে ভেসে চলে গেছে। সেই রক্তমাখা বালুরাশি তার শেষ চিহ্ন। কল্যাণী আবার ডাকলেন, ওগো, কথা বলো, কথা বলো, আমার খোকাকে এনে দাও। শঙ্কর নারায়ণ এরপর আর কোনো কথা বলতে পারলেন না। এরপর জীবনে আর তিনি খুব কম কথাই বলেছেন। যাই হোক, ব্যাপারটার চাপা রইল না। বুদ্ধিমতী কল্যাণী ধীরে ধীরে সমস্ত ব্যাপারটাই বুঝতে পারলেন। সারা দিন তিনি আর উঠলেনও না, আর কিছু খেলেনও না। সেই রাত্রেই ভাগীরথীর জোয়ারের পুণ্যস্রোতে আত্মবিসর্জন দিয়ে তিনি তার আদরের খোকার কাছেই চলে গেলেন। ব্যাপারটা ধীরে ধীরে সবাই জেনে গেল। এই ঘটনার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীও যেন কোথায় হারিয়ে গেলেন। আজও পর্যন্ত তাকে আর পাওয়া যায়নি। এইসব আজ বছর 50 আগের কথা। গৃহলক্ষ্মী এখনও সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী আছেন কিনা তা আমি জানি না। তবে মাঝে মধ্যে ওই ধ্বংসস্তূপের ভিতর থেকে একটা চাপা পরম পরিতৃপ্তির হাসি ভেসে আসে। সেদিনও এরকম ঝড় উঠেছিল। সেদিনও পশ্চিম আকাশে একটা দিগন্ত বিস্তৃত কালো মেঘ থেকে থেকে যেন কেঁদে উঠেছিল। সেদিনও হয়তো ওই শ্মশান ঘাটের ডালপালাহীন ঝাউ গাছটার মাথায় বসে একটা শকুন আর্তকণ্ঠে চিৎকার করে উঠেছিল। কেমন লাগলো আজকের গল্প? আর আমাদের এই অডিও স্টোরি ম্যারাথনের আইডিয়াটাই বা কেমন লাগলো জানাও নিচের কমেন্ট বক্সে। আর এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। গল্পটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে জানাই শুভ রাত্রি। ভালো থেকো, ভয়ে থেকো।